আজকের যে পাঠটা শুরু করছি আমরা সেটা গ্রন্থাগার প্রশাসন। এটা প্রথম দ্বিতীয় পত্র এবং এই গ্রন্থাগার প্রশাসনের মূল নীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে গ্রন্থাগার প্রশাসন, এই প্রসঙ্গটা আসছে এই কারণেই যে গ্রন্থাগার একটা সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক সম্পদগুলিকে একসঙ্গে সংযোগ ঘটিয়ে এবং কিছু কাজের মাধ্যমে আমরা গ্রন্থাগারের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছি। সেই উদ্দেশ্য পূরণটা করার জন্যই আমাদেরকে কিছু নীতি অবলম্বন করতে হবে, কিছু সূত্র, কিছু মত পথ অবলম্বন করতে হয়। এই মত পথ আসলে কি? এটা হলো সঠিক পথ, অর্থাৎ অনেকগুলো বিকল্প পথের মধ্যে যে পথ বা যে পদ্ধতি আমাদেরকে কাজে বেশি সুবিধে দেবে সেই পথটাই। এক্ষেত্রে এই গ্রন্থাগার প্রশাসন আমাদেরকে শেখায়, আমাদেরকে জানায় যে কিভাবে কোন পদ্ধতিতে কি নীতি গ্রহণ করলে পরে গ্রন্থাগারের কাজ এবং সমস্ত রকমের সম্পদগুলোকে সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের গ্রন্থাগারের উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হব। আমরা জানি যে আমাদের গ্রন্থাগার থেকে মূলত তথ্য দেওয়া, সমাজকে তথ্য দেওয়াটাই কাজ, ইনফরমেশন দেওয়াটাই আমাদের কাজ। এই কাজটা করার জন্য কিছু কাজ করার প্রয়োজন আছে এবং এই কাজগুলো যদি করতে হয় তাহলে কয়েকটি সম্পদের ব্যবহার ঘটাতে হবে। এই সম্পদগুলোকে আমরা জানতে পারি কিভাবে না, সম্পদগুলোকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি, তাকে আমরা বলি 6M's। প্রথমত কি না, মানুষই সবকিছু কাজ করে। মানুষ ছাড়া কোনো সংগঠন শুরু হতে পারে না বা তার কাজ প্রক্রিয়া শুরু করতে পারে না। তাহলে এই ম্যান বা মানুষ হলো প্রথম, এটা মানবিক সম্পদ। এর সঙ্গে বাকিগুলো যেগুলো থাকছে সেগুলো বাস্তবিকভাবে সেগুলো বস্তু সম্পর্কের সম্পদ। যেমন আমরা বলতে পারি যে মানুষ, তার সঙ্গে আছে কিছু অর্থ, অর্থাৎ মানি। এটা আছে কি মানি। এই মানির পরে আমরা মানি দিয়ে কিছু মেটেরিয়াল সংগ্রহ করছি, আমরা বইপত্র সংগ্রহ করছি, কম্পিউটার সংগ্রহ করছি, নানা রকমের যন্ত্রপাতি আমরা সংগ্রহ করছি গ্রন্থাগারের কাজকর্ম পরিচালনা করার জন্য। মানি মেটেরিয়াল। দেন এই মেটেরিয়ালকে আমরা প্রসেস করার জন্য কখনো কখনো হয়তো আমরা মেশিনেরও সহযোগিতা নিই। তাহলে মেশিন আসছে, মেশিনের পরে আসছে এই মেশিনটাকে কি করে কি পদ্ধতিতে কাজ ঘটাবো, কি প্রক্রিয়াতে কাজটা হবে সেটা গ্রন্থাগারিকে জানা দরকার। গ্রন্থাগারিকদের 4টে গুরুত্বপূর্ণ কাজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হয়, যার স্পষ্ট নাম আমরা বলতে পারি আইকড। I for identification of information or documents, C for collection of those documents, O for organization. That means যে সমস্ত ডকুমেন্ট বা তথ্যের বস্তু সমূহ আমরা গ্রন্থাগারে সংগ্রহ করছি সেগুলিকে যথাযথভাবে সাজিয়ে গুছিয়ে কিছু প্রক্রিয়াকরণ করে আমরা রাখি, যাতে করে পাঠকদেরকে আমরা দিতে পারি বা পাঠকরা সেগুলো নেয় আবার পুনরায় জমা দিয়ে ব্যবহার করতে পারেন। এবং এই কাজটা সুন্দর সামঞ্জস্যভাবে করানোর যে একটা বিশেষ গ্রন্থাগারিক দৃষ্টিভঙ্গি, গ্রন্থাগারিকের দৃষ্টিভঙ্গিতে, গ্রন্থাগার বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে কিছু বিশেষ কাজকর্ম আছে। সেটাকে আমরা বলি কি অর্গানাইজেশন, সূচীকরণ, বর্গীকরণ ইত্যাদি এই ধরনের প্রক্রিয়াগুলি। দেন ডিসামিনেশন অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যকে গ্রন্থাগার থেকে সমাজের দিকে, সমাজের প্রতি জনগণের দিকে, মানুষের দিকে তাদের প্রয়োজনে যে তথ্য দেওয়া হয়। তাহলে এই মূল যে 4টি কাজ, এই 4টি কাজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হয়। এইগুলি হলো মেথড। এবার মেথডের পরে 1, 2, 3, 4, 5, then 6 মার্কেট ইউজার। আমরা গ্রন্থাগার সংগঠন তৈরি করলাম, কিন্তু গ্রন্থাগারের মানুষের কেমন তথ্যের প্রয়োজন সেই তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে আমাকে তথ্য সংগ্রহ করতে হয়, তথ্যকে প্রসেস করতে হয় বা পদ্ধতি অনুযায়ী সাজাতে হয়। তাহলে সমাজের মানুষের চাহিদা সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হয়। সেই কারণে সমাজের চাহিদা জানবার জন্য সেটা মার্কেট। এই 6টি গুরুত্বপূর্ণ যে রিসোর্স, এই রিসোর্সগুলিকে সমন্বয় ঘটিয়ে গ্রন্থাগারিক কি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন, যার ফলে মানুষের দ্বারা গ্রন্থাগারের সমস্ত তার কৌশলটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং গ্রন্থাগারের যে লক্ষ্য তথ্য দেওয়া, ইনফরমেশন
education, entertainment, persuasion, cultural development and national integrity. এই যে বিশদভাবে আমরা গ্রন্থাগারের থেকে মানুষকে আমরা এই তথ্য দেওয়া এবং সমন্বয় ঘটানো, মানুষের মধ্যে কৃষ্টির উন্নয়ন ঘটানো, এই সমগ্র কাজগুলো সম্পাদন করছি। এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন। এই ব্যবস্থাপনা কিন্তু আমরা সব সময় সব সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু অধুনা যে সমস্ত জনপ্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে এটা প্রয়োজনীয়তা আরো বেশি করে দেখা দিয়েছে। অর্থাৎ এই সম্পদগুলোকে সমন্বয় ঘটিয়ে কেমন করে আমরা লক্ষ্য পূরণ করব, গ্রন্থাগারের ক্ষেত্রেও সেটা একইভাবে প্রযোজ্য। এই ক্ষেত্রে ঠিক এইভাবে গ্রন্থাগার প্রশাসন কিন্তু আমরা যে ম্যানেজমেন্ট বা গ্রন্থাগার ব্যবস্থাপনা ব্যবহার করছি বা নীতিগুলো ব্যবহার করছি, এগুলো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে যতটা জরুরি ছিল আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ততটা জরুরি ছিল না। কিন্তু এখন এই রিসোর্সের যে সংকট, সম্পদের সংকট সৃষ্টি হয়েছে, এই সম্পদ সংকটের যে অবস্থা, এই অবস্থাতে এই ম্যানেজমেন্টটাকে সুন্দর করে ব্যবহার করার জন্য আমাদের বিশেষভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে আমরা জানবো যে কি ধরনের সম্পদ রয়েছে, সেগুলি কেমন করে সমন্বয় ঘটাতে হবে এবং কি নীতিতে সেগুলিকে আমাকে কাজে পর্যবেসিত করতে হবে। এই ব্যাপারে আমরা যদি মনে করি যে এই যে প্রশাসনিক বিদ্যা, এই বিদ্যার প্রয়োজনীয়তা বা উদ্ভব কেমন করে হয়েছে সেটা আমাদের জানা দরকার। এক্ষেত্রে আমরা ধরতে পারি ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট প্রিন্সিপলস বা কনভেনশনাল ম্যানেজমেন্ট প্রিন্সিপলস বলতে পারি। এর জনক হচ্ছেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন হলেন ফ্রেডরিক উইনস্লো টেইলর। ফ্রেডরিক উইনস্লো টেইলর ইনি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বৈজ্ঞানিক মতবাদের জন্ম দিয়েছেন। এখানে বিজ্ঞান মানে কিছু যন্ত্রের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা তেমন নয়, অর্থাৎ তার চিন্তা ভাবনাগুলো মানুষের চেতনাযুক্ত এবং চেতনা ছুঁয়ে গিয়েছিল। অর্থাৎ তার কাজগুলি এমনভাবে তিনি উপস্থাপিত করেছেন যা মানুষের বুদ্ধি চিন্তা দ্বারা সম্পৃক্ত। অর্থাৎ তৎকালীন যুগে সমাজে যেভাবে কাজগুলো হতো তার থেকে তিনি একটা বিশেষভাবে তিনি উপস্থাপনা করেছিলেন তার মতবাদ। তখন তিনি বলেছিলেন যে সংগঠনের যিনি প্রধান তার সঙ্গে তার কর্মচারীদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকতে হবে। এটা কিন্তু তৎকালীন যুগে এই ঘটনা আসলে বিরল। এই মানসিক বিপ্লব তিনি আনিয়েছিলেন, এই চেতনার পরিবর্তন ঘটিয়েছিলেন। তাই এই থিওরির নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট। এছাড়া তার আরো কিছু কিছু মতবাদ এর সঙ্গেই ছিল। তিনি বলেছিলেন যে বিজ্ঞানসম্মতভাবে কর্মচারীকে নিয়োগ করতে হবে সংগঠনে। আমাদের ক্ষেত্রে অতীব সত্য। আমরা একজন গ্রন্থাগার বিজ্ঞানে পারদর্শী একজন কুশলী ব্যক্তিকে আমরা গ্রন্থাগারে আমরা নিয়োগ করাবো, যাতে করে আমাদের গ্রন্থাগারের কাজকর্মগুলিকে তিনি সুসম্পন্ন করতে পারেন এবং সমাজকে ভালোভাবে তথ্য পরিষেবা দিতে পারেন। তাহলে এটি একটা গুরুত্বপূর্ণ মতবাদ, একটা গুরুত্বপূর্ণ নীতি। সায়েন্টিফিক প্রিন্সিপলসের মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে যিনি গ্রন্থাগারে কাজ করবেন বা কোনো সংগঠনে কাজ করবেন তাকে পরিমিত পরিমাণ যথাযোগ্য যন্ত্র এবং আনুষঙ্গিক ব্যবস্থার তাকে যোগান দিতে হবে। এই যে ব্যবস্থা, এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু সায়েন্টিফিক মতবাদ। অর্থাৎ আমাদের ক্ষেত্রে ট্রু। কেমন না, আমাদের বর্গীকরণের জন্য আমাদের শিডিউলের প্রয়োজন হয়, বর্গীকরণ তালিকার প্রয়োজন হয়। আমরা সূচীকরণ করব, তখন আমাদের সূচীকরণের নীতি যে কোডবুক রয়েছে, ক্যাটালগিং যে কোডবুক রয়েছে ASCR 2 বা ক্লাসিফায়ার্ড ক্যাটালগ কোড, এগুলি প্রয়োজন। অন্যথায় কিন্তু গ্রন্থাগারকে কাজ করা সম্ভব নয়। তাহলে বুঝতে পারছি যে উপযুক্তভাবে বিজ্ঞানসম্মতভাবে কর্মীর নিয়োগ এবং কর্মীর কাজের জন্য যথাযোগ্য যন্ত্র বা তার আনুষঙ্গিক উপাদানের সংযুক্তি ঘটানো এবং প্রয়োজনে যদি পরবর্তী ক্ষেত্রে যদি আরো কোনো বিশেষ কোনো অনুশীলন বা বিশেষ কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের যে গ্রন্থাগারিক হবেন তাকে সেই সুযোগ দেওয়া। এবং পরবর্তী ক্ষেত্রে আরো তিনি অনেক কিছু বলেছিলেন, যেমন যে তাকে ইনসেন্টিভ দেওয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি উপযুক্ত পরিমাণে কোনো মানে উদ্বৃত্ত কিছু কাজ করেন, সেই উদ্বৃত্ত কাজের জন্য তাকে কিছু অনুদান দেওয়া। এবং সর্বোপরি তিনি এও বলেছিলেন
টাইম অ্যান্ড মোশন স্টাডি, অর্থাৎ সময় এবং চলাচলের জন্য। অর্থাৎ একটি গ্রন্থাগারিককে আমরা কখনোই বলবো না যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি সমাপ্ত করতে হবে, কিংবা তাকে অতি দ্রুতভাবে চলাফেরা করেই সংগঠনের মধ্যে কাজকর্মগুলোকে সম্পাদন করতে হবে। এটি কিন্তু বিজ্ঞানসম্মত, বিজ্ঞান চেতনার ঠিক বিপরীত। তাই তার এই চিন্তাগুলো বিজ্ঞান বুদ্ধি সম্পন্ন বলেই, চেতনার সঙ্গে সংযুক্ত বলেই এই নীতিটিকে নাম দেওয়া হয়েছিল যে সায়েন্টিফিক প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমের দিকে টেলর এবং তার সঙ্গে আরো অন্যান্য সহযোগী বা তার সমসাময়িক আরো প্রশাসনিক বিজ্ঞানী, যেমন আমাদের হেনরি ফিয়ল, একজন ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনিও কিছু মতামত দিয়েছিলেন। তিনি যে মতামতটি দিয়েছিলেন সেটি হেনরি ফিয়লের প্রশাসনিক মতবাদ, প্রশাসনিক নীতি বা অপারেটিভ ম্যানেজমেন্ট বলেই পরিচিত। তিনি কাজগুলিকে কেমন করে করতে হবে, কি নীতিতে করতে হবে, কিভাবে করতে হবে, সেই উপলব্ধি করে 14টি মতবাদ, 14টি প্রিন্সিপাল তিনি আমাদের দিয়েছিলেন। এই 14টি প্রিন্সিপালস কিন্তু গ্রন্থাগারের ক্ষেত্রে উপযুক্তভাবে আমরা ব্যবহার করতে পারি। এটা সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে সত্য, কিন্তু হেনরি ফিয়লের এই 14 প্রিন্সিপালস, ডিভিশন অফ লেবার অর্থাৎ ডিভিশন অফ ওয়ার্ক, কাজের বন্টন, গ্রন্থাগারে এটা আমরা স্পষ্টভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ বিভিন্ন কাজ, ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, রেফারেন্স সার্ভিস, তার পূর্বাপর বুক সিলেকশন, অ্যাকুইজিশন, অ্যাক্সেসানিং, এই যে নানা রকমের কাজ প্রক্রিয়াগুলি আমরা গ্রন্থাগারের মধ্যে করি, সংগঠিত করি, তার প্রত্যেকটি কিন্তু একক একক কাজ। এগুলিকে যোগ্যতা নিরিখে ব্যক্তির যে ব্যক্তি কাজ করবেন তার যোগ্যতা বা তার যে ক্ষমতা, সেই তার উপর ভিত্তি করেই আমরা নিয়োগ ঘটাতে পারি বা কার্য বন্টন করতে পারি। ডিভিশন অফ লেবার। এরপর অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, প্রিন্সিপলস অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ যে কাজটি যিনি করবেন তার উপর সম্পূর্ণ কাজের দায়িত্ব থাকলো এবং তিনি সেই কাজটির সমস্ত রকমের দায়িত্ব, ঝুঁকি সবকিছু বুঝে নেবেন। এছাড়া রয়েছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। একটা সংগঠনে কাজ করতে গেলে সমস্ত মানুষকেই একটা নিয়মের মধ্যেই দিয়ে কিন্তু কাজটিকে অগ্রসর করতেই হয়। এরপরে ইকুইটি, সমস্ত যে কর্মচারী যারা গ্রন্থাগারে কাজ করবেন তাদের প্রত্যেকেরই জন্য একই নিয়ম, একই ব্যবস্থা, একই সুযোগের অবস্থা আমাদেরকে প্রদান করতেই হয়। সাম্যতা, ইকুইটি। তাহলে একটি সংগঠনে সুন্দরভাবে কাজ করতে গেলে এক ব্যক্তির জন্য তার প্রয়োজনীয় বা ন্যূনতম যে বেতন, এ ফেয়ার রেমুনারেশন, উপযুক্ত বেতন, তিনি যে পরিমাণ শ্রম দিয়ে গ্রন্থাগারের জন্য কাজ করবেন, সমাজ থেকে ঠিক তার অনুকূল বা সমসাময়িক পরিমাণে তাকে অর্থমূল্য তাকে দিতে হবে। এই যে ফেয়ার রেমুনারেশন। এরপর তিনি বলেছিলেন যে ব্যক্তির ইচ্ছাকে সংগঠনের ইচ্ছার অধীনে রাখতে হবে, অধস্তন হতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একটি ব্যক্তির মনে অনেক কিছু চিন্তাধারা থাকতে পারে, কিন্তু তিনি যখন গ্রন্থাগারের মধ্যে কাজ করতে আসবেন তখন গ্রন্থাগারের যে ইচ্ছা, গ্রন্থাগারের যে লক্ষ্য, গ্রন্থাগারের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কিন্তু কাজ করতে হবে। এটিকে তিনি ইংরেজিতে বলেছিলেন যে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, আমার নিজের ইচ্ছাকে ইন্টারেস্ট টু বি প্লেসড আন্ডার দ্য অর্গানাইজেশনাল ইন্টারেস্ট, অর্থাৎ সংগঠনের ও ইচ্ছার অধীনে ব্যক্তির ইচ্ছাকে প্রথিত করতে হবে, তবেই সংগঠনটা সুন্দরভাবেই এগোতে পারবে। এছাড়া রয়েছে কোঅর্ডিনেশন। একটি গ্রন্থাগারে অনেক ব্যক্তিবর্গ কাজ করবেন, প্রত্যেকের সঙ্গে একটা কোঅর্ডিনেশন থাকবে। গ্রন্থাগারের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি কাজ ধাপে ধাপে হবে এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে, প্রত্যেকটি কর্মচারীর সঙ্গে একটা যৌথ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং পরিশেষে একটা সামগ্রিক উৎপাদন, সামগ্রিক কাজ সৃষ্টি হবে বা পরিষেবা তৈরি করতে পারবো। সেই পরিষেবা আমরা সমাজের দিকে এগিয়ে দেব, ডিসামিনেট করব। তাহলে এই আরো রয়েছে সমৃদ্ধভাবে কাজ করব। এসপিরিট ডি ক্রপস আমরা আগেই শিখেছি, ছোটবেলায় আমরা শিখতাম যে ডিভাইডেড ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ যৌথভাবে যে সবাই মিলে কাজ করি তবেই আমরা এগোতে পারবো, অন্যথায় আমরা পিছিয়ে পড়ব। এইরকম যে অবস্থা, এইভাবে তিনি 14টি নীতি আমাদের প্রণয়ন করেছেন। এই 14টি নীতি যদি আমরা মেনে চলি তবেই আমাদের ব্যবস্থাপনা অতি সুন্দরভাবে করতে পারি এবং আমরা গ্রন্থাগারে আমাদের লক্ষ্যকে ভালোভাবে পূরণ করতে পারি। এর সঙ্গে আরেকজন
প্রশাসনিক ব্যক্তিত্ব, তিনিও আমাদেরকে কিছু নিয়ম নীতির কথা বলেছিলেন। এই তিনজনের ব্যক্তিত্বের যে নীতিগুলি, এই নীতিগুলি কনভেনশনাল নীতি বা প্রচলিত প্রশাসনিক ব্যবস্থাপনার যে নীতি, তার মধ্যেই আমরা এগুলোকে রাখতে পারি। তিনি হলেন ম্যাক্স ওয়েবার। তিনি একজন জার্মান সোশিওলজিস্ট। তিনি যে মতটা দিয়েছিলেন ব্যুরোক্রেটিক মডেল, আমরা যে আজকাল যে কথাগুলো বলি ব্যুরোক্রেটিক, অর্থাৎ এখানে আর কিছু না, এখানে যা কিছু হবে নিয়ম নীতি মেনেই হবে। একটা সংগঠনের রূপরেখা থাকবে, প্রতিটি ধাপে কিছু ব্যক্তিবর্গ কাজ করবেন, সেই কাজের ধারা একটা নিয়ম নীতি নির্ভর হবে। তবে এই তিনজনের নীতির মধ্যেই কিন্তু কিছু না কিছু মিল রয়েছে। সেই মিলগুলো হলো কি না, ব্যক্তিবর্গগুলোকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, কিছু নিয়মের মাধ্যমে কাজ করার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু সংগঠন সুন্দরভাবে এগোতে পারবে। তাই প্রশাসনিক নীতির এটা খুব প্রয়োজন রয়েছে। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হলো এই নীতিটা আমরা প্রয়োগ করলে আমরা সর্বাত্মকভাবে গ্রন্থাগারের লক্ষ্য পূরণ করতে আমরা সক্ষম হব। এটা আমাদেরকে সম্পদগুলোকে সমন্বয় করতে সাহায্য করবে, সম্পদের খরচ বাঁচাতে সাহায্য করবে, এটা সার্বজনীনতা করতে সাহায্য করবে, এটা আমাদের বিভিন্ন ডাইভার্স, আমাদের যে বিভিন্ন যে সম্পদ, সেই সমন্বয় করতে সাহায্য করবে, সম্পদগুলোকে সমন্বয় আনতে সাহায্য করবে। আমরা লক্ষ্য পূরণ করতে পারবো এবং আমরা জাতীয় উন্নয়ন এবং আমাদের সাংগঠনিক উন্নয়ন এ সবগুলি সম্ভব হবে। তাই ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে খুব জরুরি এবং গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের বা তথ্য কেন্দ্রের ক্ষেত্রে এটা অত্যন্ত আশু প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনার নীতিগুলিকে যথাযথভাবে ব্যবহার করে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারি। এর ফলে গ্রন্থাগারের লক্ষ্য পরিপূর্ণ আমরা ভাবে সফলতা লাভ করতে পারবো।